অর্থাৎ ডক্টর ইউনূস বলছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই। যে অবিশ্বাস্য পন্থায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, কাজেই ডক্টর ইউনূস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে। তরুণ ঘোষের তর্ক শেখ হাসিনার সাথে হাত মিলালো এবার ডক্টর ইউনূস। তাহলে কি হবে এবার সমন্বয়কদের? তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে হয়তো এতক্ষণ বুঝতেই পারছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিউজ। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে শুনবো বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আবার একটা গাঁজাখুরি গল্প আপনাদের শোনাতে এলাম, কারণ আমি যা বলি তার ম্যাক্সিমাম এখন রিয়াকশন আসে যে আমি গাঁজাখুরি সমস্ত গল্প শোনাই। কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে একটা পার্টে আমি বলেছিলাম যে ক্যান্টনমেন্টে সেনাদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, আড়াআড়ি। এক পক্ষ ইউনূসের পক্ষে রয়েছে, এক পক্ষ ইউনূসের পক্ষের বাইরে রয়েছে, বিরোধী রয়েছে। এই খবরটা 5টার সময় ছাড়ার পর 1 মিনিটের মধ্যে সমস্ত কমেন্ট আসতে শুরু করলো, এই সমস্ত গাঁজাখুরি গল্প আপনি কোত্থেকে পান? জীবনে কি আপনি শোধরাবেন না? এই গল্পটা শুরু হয়েছে 1 লাখ আমার সাবস্ক্রিপশন পার হওয়ার পর থেকে। তার আগে থেকে কিছু হয়নি। পরে যখন চেতনা বলে একটা ইউটিউব চ্যানেল, সেখানে এক ভদ্রলোক অবসর নিয়েছেন, তিনি একেবারে নাম ধরে 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 যখন বলে দিলেন যে এই সেনা প্রধানকে সমস্ত এরা বিপক্ষে আছে, এদেরকে সমস্ত নজরবন্দি করে রাখা হয়েছে, এই হয়েছে বলে উনি যখন ডিটেলে বললেন, যারা আমায় লিখলেন গাঁজাখুরি গল্প, আমি গল্প বানাই, আমি গুজব ছড়াই, আমার কমেন্টগুলো কমেন্ট বক্সে দেখবেন। আমার কমেন্ট বক্স দেখে অনেকে কমেন্ট পড়ে, তো কমেন্ট পড়ে পড়ে অনেকে মানে কেউ আমার পক্ষে জবাব দেন, কেউ বিপক্ষে জবাব দেন। তো অনেকে অনুপ্রাণিত হয়ে আমাকে আনসাবস্ক্রাইব করতে শুরু করলেন। একদিকে সাবস্ক্রাইবার হচ্ছে, একদিকে আনসাবস্ক্রাইবার হচ্ছে। এই প্লাস মাইনাস চলছে এখন গত 4-5 দিন ধরে। ঠিক আছে, আমি কখনো এই নিয়ে কোনো কথা বলি না। আমি বারবার আপনাদের বলি না যে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কখনোই বলি না। মাঝে মধ্যে হয়তো কোনো একটা কারণে হয়তো আমি একটা আপনাদেরকে অনুরোধ করলাম, সেটা 1 লাখের আগে একটা অনুরোধ করেছিলাম। তারপরে কিন্তু আমায় কোনোদিন বলতে শুনবেন না যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। আমি বলি না, কারণ এই চ্যানেলের সঙ্গে আমার মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। যা আপনি দেখলে পরে আমার কাছে টাকা আসবে, এই চ্যানেলের এখানে মনিটাইজেশন আমি করিনি। কারণ মনিটাইজেশন করলে লক্ষ থেকে মানুষ দূরে চলে যায়, তখন টাকার পেছনে দৌড়তে থাকে। সারা জীবন আমি যা করেছি তাতে আমার ভগবান সারা জীবন আমার খেয়ে পড়ে বেঁচে থাকার আমার, তারপরেও আমার থেকে যাবে অর্থ যা আছে। তাই আমি টাকার পেছনে অযথা ছুটি না। যদি আমি টাকার পেছনে ছুটি, তাহলে আমি একটা জায়গায় 2টো করবো, 2টোর জায়গায় 3টে করবো, 3টের জায়গায় 4টে করবো। তখন আস্তে আস্তে লোভ বাড়তে শুরু করে। আমি যেটা দিনে একটা করি, আমি কোনো চাপ নিই না, দিনে একটা করে করি। তেমনই একটা অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তাতে এখনো পর্যন্ত আমি লড়াই করে যাচ্ছি। দেখা যাক এই লড়াই কতদিন চলে। এখন ঠিক করেছি আমি আস্তে আস্তে আবার ইন্টারন্যাশনাল খবরে ফিরবো। আমি সকালবেলা করে একটা ইন্টারন্যাশনাল খবর করব, আর বিকেলবেলা করে আমি একটা করে বাংলাদেশের খবর করব।
আস্তে আস্তে বাংলাদেশের খবর আমি কমিয়ে দেবো, আমি পুরোপুরি ইন্টারন্যাশনাল ঢুকে যাব, কারণ বাংলাদেশে আমি থাকি না, আমার আত্মীয় স্বজন নেই, আমার দায় দায়িত্ব কিছু নেই, আমি শুধু আপনাদের আপডেট করার জন্য আমি শুধু বলতাম এগুলো। তো এই হারে যদি আপনারা আমাকে যদি আনসাবস্ক্রাইব করেন তাতে আপত্তি নেই, আমার আনসাবস্ক্রাইব করুন, আমার আপত্তি নেই। কিন্তু আপনারা যে সমস্ত আজে বাজে কমেন্ট করছেন সেই কমেন্টগুলো আমি খুব আমার মনে আঘাত লাগে, কারণ আমি নিজের কিছু প্রাপ্তির জন্য কিন্তু আপনাদের কাছে এই খবরগুলো নিয়ে আসি না। আমি খবরগুলো আগাম দিই, পরবর্তীকালে কিন্তু সেগুলো ফুলে যায়। যখন ফুলে যায় তারা যারা এখন গুজব বলছেন তারা কিন্তু একবারও দুঃখ প্রকাশ করেন না, আমার যন্ত্রণাটা সেইখানে। তো বাংলাদেশে কি হলো না হলো আমার কিছু যায় আসে না। তো আপনারা দেখবেন কি না দেখবেন সেটা আপনাদের মর্জি। আমি আজ থেকে এটাই ঠিক করে নিয়েছি যে বাংলাদেশের খবর আমি ধীরে ধীরে কমিয়ে দেবো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খবর যেমন দেওয়া শুরু করেছিলাম আমি সেই পথে আস্তে আস্তে চলে যাব। এবার আপনাদের ব্যাপার, আপনাদের ছাগল আপনারা লেজে কাটবেন না মাথায় কাটবেন, এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার নয়। তো যাই হোক, একটা আমার কাছে খবরে ফিরি। এবার আমার কাছে একটা খবর এসছে, সেটা খবর না, একটা খবরের একটা কাটিং এসছে যে লাল আলুর কেজি নাকি 420 টাকা, লাল আলুর কেজি 420 টাকা আলুর কেজি শুনে আমি তখন ওই আমদানি রপ্তানি করার সময়তে যে সমস্ত ইম্পোর্টার এক্সপোর্টারকে আমি যখন ফোন করতাম সে নিয়ে আমি খবরও করেছিলাম, তাদের দু একজনকে আমি ফোন করলাম যে ভাই রপ্তানি কি কমে যাচ্ছে, তাহলে আলুর এত দাম বাড়ছে কেন, চালের এত দাম বাড়ছে কেন? কারণ রপ্তানি যদি কমে যায় তাহলে তো দাম বাড়বে, আর রপ্তানি যদি চালিয়ে যাওয়া যায় মানে বাড়ানো হয় বা সমানভাবে রপ্তানি হয় তাহলে তো যোগান ঠিক থাকবে। তাহলে এই গ্যাপটা কোথায় হচ্ছে? চালের দাম, আলুর দাম, এত তেলের দাম হু করে বাড়ছে, ভারত যদি সাপ্লাই করে থাকে। দেখুন, খবর কিন্তু আপনার চারপাশে ছড়িয়ে আছে, একজন সাংবাদিককে সেই খবরটা খুঁজে নিতে হবে, খবর কিন্তু আপনার কাছে হেঁটে আসবে না। এইভাবেই সাংবাদিকরা কিন্তু খবরকে খুঁজে নেন। এই খবরটা যেটা আমি বলছি সেই খবরটা যদি আমি পূর্বতন কাগজ স্টেটসম্যানে লিখে আমি যেটা যখন পড়তাম এখানে ছাপার অক্ষরটা দেখিয়ে আপনারা কিন্তু প্রশ্নটা তুলতেন না। এখন আমার কাছে ছাপার জায়গা নেই, বললে হয়তো করে দেবে, কিন্তু অত ঝামেলায় আমি যেতে যাবো কেন? বিশ্বাস করলে করবে, না করলে না করবেন, আমার বয়ে গেল। তো যাই হোক, এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই রলজি বাদ কে আয়, মানে ব্যাপারটা কি, এত দাম বাড়ছে, আপনারা কি চাল ডাল গম টম রপ্তানি সব বন্ধ করে দিয়েছেন, আলু ফালু? তো আমায় আগরওয়ালজি বলছেন যে আরে ছড়িয়ে भेजना तो दूर की बात है, अब ड्राइवर मिलना भी मुश्किल है, মানে পাঠানো দূরের কথা, এখন ড্রাইভার পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। আমি বললাম কেন, কি হয়েছে? তখন উনি আমায় যেটা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্ডার পেরিয়ে কেউ ওপারে কোনো ড্রাইভার যেতে চাইছে না, তাদের মধ্যে এত ভীতি সঞ্চার হয়েছে, তারা বলছে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েজেস আমাদের চাই না, আমরা ইন্টারস্টেট কাজ করব, ইন্টারন্যাশনাল আমরা কোথাও যাব না। আপনি বলুন আমরা নেপালে চলে যাচ্ছি, আমরা সিকিম চলে যাচ্ছি, কিন্তু আমরা বাংলাদেশে ঢুকবো না। তখন প্রশ্নটা আমি করলাম যে ওরা কি বলছে, তো উনি উত্তরে যেটা বললেন, উনি হিন্দিতে বলেছেন, আমি বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছি। উনি হিন্দিতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের বর্ডার পেরোনোর পর প্রত্যেকটা ড্রাইভারের একটা চিন্তা থাকে যে আমি জীবিত ফিরে আসবো, তো তারপর পদে পদে বাধা, এর মধ্যে 2-4 জনের থেকে ছিনতাই হয়ে গেছে। এটা হয়তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়নি, 2-4 জনের ক্ষেত্রে সীমিত, কিন্তু আস্তে আস্তে এই চুরি ছিনতাই ডাকাতিটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, এখন লম্বা হয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে বাংলাদেশে ঢুকে,
পণ্য খালাসের জন্য, তখন নাকি দল বেঁধে এসে কিছু ছাত্র যুবক তারা দল বেঁধে এসে ছোড়া চাকু এই সমস্ত দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা মোবাইল টোবাইল সমস্ত ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। এরম নাকি বেশ কিছু ঘটনা নাকি ঘটেছে। এই খবরটা ধীরে 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 ড্রাইভারদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এবার সবার পরিবার আছে, সবাই আতঙ্কে থাকে। এখন ট্রান্সপোর্টারের সঙ্গে তার দীর্ঘদিনের কারবার। ট্রান্সপোর্টার সে গাড়ি চেঞ্জ করে, সে ড্রাইভার চেঞ্জ করে, যাই করুক না কেন, ট্রান্সপোর্টারের সঙ্গে যে রপ্তানিকারক তার কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক। এখন যে ট্রান্সপোর্টার যারা রয়েছে, আমদানিকারক যে এখান থেকে আমদানি রপ্তানি যিনি করেন, ইম্পোর্ট এক্সপোর্ট করেন, তারা তো ট্রান্সপোর্টারের মাধ্যমে করেন। এখন ট্রান্সপোর্টারকে যখন ফোন করছে, ট্রান্সপোর্টার বলছে আমি গাড়ি নিতে পারবো না, কারণ এই অবস্থা। এখন যদি ট্রাকই না পাওয়া যায়, খুব ভালো করে ভাবুন, যদি ট্রাকই না পাওয়া যায়, যদি কেউ যেতে রাজি না হয়, তাহলে পণ্যটা যাবে কি করে? আপনারা যে অবস্থা সৃষ্টি করে রেখে দিচ্ছেন, ধীরে ধীরে আপনার দেশটাকে কিন্তু আপনারা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছেন। দুর্ভিক্ষের মৃদু পদসঞ্চারের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন কি? কান পেতে শুনুন। ভারত চাইলেও কিন্তু, ভারত ইচ্ছা করলেও কিন্তু পণ্য আপনাকে পাঠাতে পারবে না। আর কাউকে জোর করে কাজ করানো যায় না, যদি সেখানে তার প্রাণের ভয় থাকে। আর সবাই তো জানে বাংলাদেশের অবস্থাটা কি। ফলে যেটা হচ্ছে, পণ্য যদি না যায়, পণ্য যাচ্ছে তাতেই নাকি আলুর দাম 400 টাকা কিলো, আর সাধারণ আলু নাকি 120 টাকা কিলো। ওখানে যে বন্ধু বান্ধব আমার যারা রয়েছে তাদের কাছ থেকে আমি খবর পেলাম। তাহলে আলু আর তেল চালের দাম যদি প্রতিদিন 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ তাহলে এখন তো এক পেটা খেয়ে রয়েছে, এরপরে খাবার জুটবে না 3 মাস বাদে। আপনাকে দেশটাকে পুরো একদম সিরিয়ার দিকে ঠেলে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের ইসলামিক শাসন কায়েম করতে গিয়ে আপনারা মধ্যপ্রাচ্য যে অবস্থায় গিয়েছে, আপনারা সেই অবস্থাতেই চলে যাবেন। মানে আপনারা নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, প্রতিটা পদক্ষেপ আপনাদের কিন্তু সেই দিকে, পুরো মধ্যপ্রাচ্যের অবস্থার দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। একটা সুস্থ দেশকে আপনারা ব্যতিব্যস্ত করে দিচ্ছেন। ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। যারা কলাকুশলী ছিল, শুনতে পাচ্ছি তাদের কোনো কাজ নেই। টেলিভিশনে কোনো সিরিয়াল হয় না, কোনো সিনেমার শুটিং হয় না, কোনো ব্যান্ড তারা অনুষ্ঠান করতে পারে না, কোনো শিল্পী ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারে না। এক শিল্পী তো গিয়েছিলেন, তিনি একটা মার্কেট উদ্বোধন করতেন না, দোকান উদ্বোধন করে তাকে এমন তারা করেছেন আপনারা, তারপর থেকে কোনো শিল্পী যাবে? সে হয়তো 2 পয়সা পেত। তারা পুরো মাঠে বসে গেছে তারা। এখন তাদের কি হবে? যারা চাকরি বাকরি হারিয়েছেন, যাদের স্ত্রী সন্তান রয়েছে বাড়িতে, তারা কি করবে? আপনারা এগুলো একবার ভাবছেন না? আপনারা ডক্টর ইউনূস, তার তো কোনো চিন্তা নেই, তিনি তো কাঠের পুতুলের মতো বসে আছেন। তিনি এখনো ভারত বিরোধিতা করে যাচ্ছেন। দা হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি আবার ভারতের নামে গালাগালি করেছেন। ভারত এবার যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে সামলাতে পারবেন? আজকে আবার সমাজ মাধ্যমে একটা ছবি দেখলাম, সেখানে বলা হচ্ছে নাকি চলো ভারত অধিকার করব। আরে ভারত কি হাতের বোয়া নাকি? অধিকার করে নেবেন? এই করে করে পাকিস্তান বিক্রি হয়ে গেল। কালকে সকালে যে খবরটা করব, চায়নার সঙ্গে এবার ভারতের ডাইরেক্ট ফ্লাইট শুরু হচ্ছে। এখন ধীরে ধীরে ওরা এখন সিয়াচিন আর মানস সরোবর ছেড়ে দেবে বলছে। ভারত একটা গুলি না চালিয়ে শুধু কূটনীতিতে চীনের মতো দেশকে, শক্তিশালী দেশকে কাট করে দিল। আপনারা তো
একটা ছাড় পোকা ভারতের কাছে। এই যে বড় বড় ভাষণ দিচ্ছেন, মানুষকে স্বপ্ন দেখিয়ে বা একটা সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন না, এর থেকে বিরত হন। আমার বিনীত অনুরোধ, আপনারা মূল স্রোতে ফিরে আসুন, আপনারা দেশটাকে বাঁচান। সংস্কার তো পরে হবে। একটা দুর্ভিক্ষের দেশে আপনি সংস্কার, আইনের সংস্কার করে কি করবেন? লুটতরাজ অবাধে চলবে, কারণ লোকের তো রোজগার চাই, টাকা চাই। মানুষের পর ঘর থেকে বেরোবে না, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। যদি কেনাকাটা বন্ধ হয়ে যায়, তাহলে সবজি ওরা, মুদির দোকান, তাদেরও তো কেনাকাটা বন্ধ হয়ে যাবে, তারাও তো দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবেন। এবং ভবিষ্যতে কি হবে? দুর্ভিক্ষের অংশীদার হিসেবে আপনারাও আস্তে আস্তে অংশগ্রহণ করবেন, কারণ আপনার কাছ থেকে ওপর থেকে কিন্তু খাবার আসবে না। খাবার কিন্তু সাধারণ মানুষ যেখান থেকে পায়, আপনারা যারা এই সমস্ত করছেন এগুলো, এই যে কতিপয় লোক যারা দেশটাকে অশান্ত করে তুলছেন, আপনাদের পেটেও কিন্তু খাবারটা জুটবে না। আর খাবার যখন জুটবে না, তখন দেখবেন এই সমস্ত বিপ্লব না জানলা দিয়ে হাওয়া হয়ে গেছে। আর যখন বুঝবেন, তখন অনেক দেরি হয়ে যাবে। তখন আপনারা দুনিয়া দেখার জন্য, আপনাদের জানি, আপনাদের তো আপনারা বলেই থাকেন যে এ জন্ম জন্ম নয়, মৃত্যুর পরে হচ্ছে আপনাদের জন্ম। বাস্তবের মাটিতে নেমে আসুন, বাস্তবে বাঁচুন, দেশটাকে বাঁচান। আমার বলা আর না বলা সমান কথা, কান দেবেন না আমি জানি, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, খবর যেটা হচ্ছে, ধীরে ধীরে কিন্তু পণ্য সরবরাহ কিন্তু কমবে। আজ এটা বুঝতে পারবেন না, হয়তো কিছু কিছু ট্রাক যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে ঘাটতি হবে। হয়তো ভাববেন যে ভারত সরকার কমাচ্ছে, তা না হয়। ভারত সরকার কমাচ্ছে না, ভারতে যে সমস্ত ট্রাক ড্রাইভার, তারা প্রাণ হাতে করে যেতে রাজি হচ্ছে না। কারণ ট্রাক ড্রাইভারদের যে লাইফ ইন্স্যুরেন্স হয় না, সেটার প্রিমিয়াম হচ্ছে মারাত্মক হাই। কারণ ওই কাজটাই তো ওদের অ্যাক্সিডেন্ট প্রোন কাজ, যখন তখন মারা যেতে পারে, তাই তাদের প্রিমিয়াম কিন্তু হাই হয়। এই কারণে অনেক ট্রাক ড্রাইভার তাদের লাইফ ইন্স্যুরেন্স করে না, এত প্রিমিয়াম হাই হয় থেকে। তারা যাবে, তারা সত্যি তাদের যদি প্রাণের আশঙ্কা থাকে, তাকে জোর করে করানো যাবে না। মনে করবেন না ওরা ভারতবর্ষ এটা করছে, ভারতবর্ষ কিন্তু মাল পাঠাতে চাইছে, কিন্তু ট্রাক ড্রাইভার যদি যেতে না চায়, তাহলে কিন্তু আপনাদের কপালে কিন্তু খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এ সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু গুণে বেড়ে গিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হলো যে নির্বাচন নিয়ে জনমনে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যারা যে নামেই ডাকেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিবেন, একটা ডেফিনিট অ্যান্ড পয়েন্টিভ যে সময়, এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই। তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবেই তারা 1 বছর সময় বা 1.5 বছর সময় দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিল। এবং সেনাপ্রধান তার বক্তব্যে যে 18 মাস সময়ের কথা বলেছিলেন, যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল, যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য 18 মাস একটা মহাপরীক্ষা। এর কারণ হলো বিএনপি বিশাল দল,
প্রায় ক্ষমতা থেকে সে 2006 থেকে আজ অবধি ক্ষমতার বাইরে। এ দলের এই দীর্ঘ 20 বছরে অনেক নতুন কর্মী এসেছে, তারপরে নতুন প্রজন্ম এসেছে, অনেক মানুষ মারা গিয়েছেন। এর ফলে কি হলো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কিভাবে ঘটেছে, বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তাদের আসলে বাস্তব অভিজ্ঞতা নেই। কেন নেই? এর কারণ হলো যে এই দলটিকে সেই 2009 থেকে আজ অবধি মূলত শেখ হাসিনার রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিকমতো করতে দেয়নি। কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি, কোনো কমিটি করতে দেয়নি, এবং শেষের দিকে তো এমন অবস্থা হলো যে ছাত্রদল, যুবদল বা বিএনপির যে কোনো একটা মিছিল, এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল, 10-12 জন লোক নিয়ে যদি একটা মিছিল মানে দেওয়া হতো, সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত। এবং রুহুল কবির রিজভী সাহেবের মতো মানুষ 4-5 জন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন, কখনো তিনি পল্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন, কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল করে কোনো মতো একটা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উধাও হয়ে যেতেন। তো এই কর্মকাণ্ডটুকুও পুলিশ বরদাস্ত করতো না। তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির অফিসে রেড দিত। এই রেড দেওয়ার ফলে কি হলো যে বিএনপির কাগজে আছে, কলমে আছে, মানুষের হৃদয়ে আছে, মনে আছে, মননে আছে, কিন্তু এটার যেটা স্ট্রাকচার, এটা যে নাট বল্টু, এগুলো সব ঢিল হয়ে গেছে। এটার যে ভিত্তিগুলো, এটা সব নড়বড়ে হয়ে গেছে। এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো, যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয়, এই দলের কর্মীর সংখ্যা বেশি, তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে। দলের ভালো আছে, মন্দ আছে, খারাপ দিক আছে, কিন্তু এই যে দলের নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ উপজেলাকে জেলা নেতৃত্ব, জেলা নেতৃত্বকে সেই বলা হয় বিভাগীয় নেতৃত্ব, বিভাগীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব, এই যে চেইন অফ কমান্ড, এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার, সেটা এখন বিএনপির নাই। যে যেখান থেকে পারছে সভা করছে, সেমিনার করছে, মিছিল করছে, মিটিং করছে, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, মানে যার যেটা প্রয়োজন এবং যার যেটা অভ্যাস সে অনুযায়ী করে যাচ্ছে। তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে, অথবা সমাজে সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে। যেমন ধরুন, এখন যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো, তাহলে বিএনপির নেতাকর্মীরা যে দখল কাজ করছে, চাঁদাবাজি করছে, নিজেরাই যারা মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে, মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাশ করে ছেড়েছে, এর একটাও কিন্তু ঘটতো না যদি প্রশাসন থাকতো। আর যদি ক্ষমতায় বিএনপি থাকতো, তাহলে তো এগুলো প্রশ্নই আসে না। তো এজন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, বিএনপি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাবর্তন, পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে, বিএনপি দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে, এরকম অনেক কিছু। কিন্তু সেখানে 18 মাস তো দূরের কথা, বিএনপির জন্য আসলে 3 মাস, এখন থেকে যদি 3 মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে, 3 মাস পর যদি এই সরকার যে কোনো কারণে হোক, আমেরিকার চাপে হোক, তারপর ভারতের চাপে হোক, কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক, কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলার এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কারণে হোক, মানে যে কোনো কারণে হোক, এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত 6 মাস পরে, 1 বছর পরে কিংবা 2 বছর পরে, এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, কোনো শেক লাগবে না, কিছু লাগবে না, খালি নৌকায় থাকবে,
আর ধরে ধরে সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে। এমনকি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয়, অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে, জামাতের চরম ভরাডুবি হবে। এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতির উন্নয়ন চাচ্ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেটা হলো ধরি মাছ নাসুই পানি, ডান দিকে যাব না বাম দিকে যাব, কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকটা চোখ টেরা প্রকৃতির। আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয়, তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায়, ধরুন মেসি যদি চোখ টেরা হয়, সেক্ষেত্রে তার চোখের আই কন্ট্যাক্টের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে তার তো সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্য পরে আমরা এই যে চোখ টেরা বা বাঁকা চোখ, কানা চোখ, এই জিনিসগুলো খুব যাকে বলা হয় ভয়াবহ মনে করি। এখন এই যে সরকারের যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যারা আছেন, সকলেই এরকম বাঁকা চোখে, বাঁকা মুখে, বাঁকা বাঁশির সুরে যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন, তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন না। তারা কনফিউজড এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন। তো এর ফলে কি হচ্ছে, সামাজিক যে অস্থিরতা, সেই অস্থিরতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে। এবং এই যে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো দুরবস্থার মধ্যে পড়েছে, রাষ্ট্র রীতিমতো হুমকির মধ্যে পড়েছে, জনগণের জীবনের দুর্ভোগ এবং দুর্দশা সীমাহীন অবস্থায় পৌঁছে গেছে। এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য নিয়ামক। অর্থাৎ এরকম যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তখন মানুষ যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। ধরুন আপনার পেট খারাপ করছে, আপনার সামনে যদি ৩টা গোখরা সাপও দাঁড়িয়ে থাকে, আপনার যদি ডায়রিয়া হয়ে যায়, আপনার কিন্তু খেয়াল থাকবে না গোখরা সাপ সামনে আছে কোনো অবস্থাতেই। বা ধরুন আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে, আপনি সেই আজরাইলের যে ৩২ পাটি দাঁত কিংবা সে যে বিশাল অগ্নিমূর্তি ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওদিকে আপনার খেয়াল করার সুযোগ হবে না। তো এইরকম মানুষের যে শারীরিক বেদনা, মানসিক বেদনা, অভাব অভিযোগ যখন প্রবল আকার ধারণ করে, কে ডক্টর ইউনূস, কে প্রধানমন্ত্রী, দেশ কোথায় গেল, এসব চিন্তা না করে যার যার মতো করে চিন্তা করতে থাকে। ফলে দেখবেন যেখানে দুর্ভিক্ষ হয়েছে, যেখানে গৃহযুদ্ধ হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, সেই জায়গাগুলোতে সাধারণত সরকার পরিবর্তন হয় না। সেখানে মাঝে মধ্যে সামরিক বাহিনীর মধ্যে কূ হয় এবং ক্ষমতার পট পরিবর্তন হয় কেন্দ্রে, কিন্তু আলটিমেটলি ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র, তারা কিন্তু খুব মজার মধ্যে থাকে। তো এখন যে দুর্বল অবস্থা, এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে, ভীষণ রকম আনন্দে আছে। দেশ যেভাবেই যাক না কেন, এখানে উন্নয়ন হলো না, রাস্তাঘাট ভেঙে গেল, কিন্তু তাদের যে এই বিশাল 18 কোটি মানুষের উপর ভর করে এই 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না। আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না। কিন্তু রাজনৈতিক সরকারের অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি কমান্ড ফলো করতে হয়, অনেক দায়বদ্ধতার মধ্যে তাদের থাকতে হয়, বকা খেতে হয়, জখা খেতে হয়। একজন ডিসি, একজন বিভাগীয় কমিশনার কিংবা ধরুন একজন সচিব, একজন ওরকম ব্যক্তিত্ববান মাননীয় সংসদ সদস্য, তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না। একজন মেজর জেনারেল, এমনকি সেনাবাহিনী প্রধান, অন্য সময়টাতে তার যে দাপট, কিন্তু যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী, তাদের সামনে তারা ওইরকমভাবে ইংরেজিতে কথা বলা, লাঠি নিয়ে ঘোরাফেরা করা, ভুং ভাং করা, এই জিনিসগুলো সম্ভব হয় না। যেটি এখন রীতিমতো মানে কি বলবো, তারা রাজত্ব যেভাবে করছেন, এটা যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধাটা কী? তো সেই কারণে কি হচ্ছে, এই ক্ষমতায় যারা সামনে আছে, দে আর জাস্ট 11 মানে 23-24 জন লোক, কিন্তু এর পেছনে তো 20 লাখ লোকের একটা সংগঠন আছে।
সরকারি আমলারা, দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে। তো তারা চাচ্ছে যে এভাবেই আসলে চলতে থাকুক। এটি নিয়ম, সারা দুনিয়াতে এভাবেই চলে এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থাকে, নেতৃত্বের প্রজ্ঞা থাকে, রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তাহলে এর মধ্য থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয় এটা সে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে। তো যেটা বলছিলাম, এই নির্বাচন নিয়ে, তারপরে নির্বাচন সময় নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল, সেই জায়গাটাতে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি সাক্ষাৎকার, এটা আবার আল জাজিরার সঙ্গে। তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে ডাইরেক্টলি, একেবারে ডাইরেক্টলি, এর চেয়ে আর স্পষ্ট থাকে না, যে মোটামুটি 4 বছর তারা থাকার প্ল্যান করছেন। এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে। তো এখানে মূল ব্যাপার হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো, কোমরে যদি জোর থাকে, বিদ্রোহ করতে পারো, বিপ্লব করতে পারো, প্রতি বিপ্লব করতে পারো, তাহলে আমাদের আপত্তি নেই, আমরা চলে যাব। মানে এর মানে আগেও হতে পারে। কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো এই যে 4 বছর মেয়াদ, এটা যে 8 বছর হবে না বা 9 বছর হবে না, এই কথাটা কিন্তু তিনি বলছেন না। আর এখানে যে ভয়টা থেকে যাচ্ছে সেটা হলো যে আপনি অতীতে বিভিন্ন সময় দেখবেন যে এখানে ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সেটটা আছে, সেই সেটটা চেঞ্জ হয়ে গেল 1 বছর পরে বা 4 বছর পরে। আবার নতুন আরেকটা সেট এলো এবং এই যে এলোমেলো অবস্থার মধ্যে তারা বলল ঠিক আছে আমরা 6 মাসের মধ্যে দেব। আবার 6 মাস পরে বলল যে না 6 মাসে তো হচ্ছে না, 2 বছর পরে দেবে। এইভাবে যদি 10 বছর চলে, এখন মির্জা ফখরুল সাহেবের বয়স কত বছর? আমার বয়সই তো তখন 10 বছর পরে 70 বছর হয়ে যাবে। রাজনীতি করা তো দূরের কথা। তখন মানে একেবারে আমি আজ থেকে 10 বছর আগে আমার যে প্রাণশক্তি ছিল, এখন এই বর্তমান অবস্থাতে সেই 10 বছর আগের যে চিন্তা চেতনা, প্রাণশক্তি, এটা তো কল্পনাই করা যায় না এখন জায়গাতে। তো এইরকম একটা অবস্থা যখন চলছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে বক্তব্য যে 4 বছর সময় নিতে পারে, এটা পুরো রাজনীতির যে অঙ্গন, সে অঙ্গনকে এলোমেলো ঘোলাটে করে ফেলেছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা রাজনীতি করেন তারা অনেক গভীর জলের মাছ। তাদের যে নেগোসিয়েশন পাওয়ার, তাদের যে অ্যাডাপশন পাওয়ার, টিকে থাকার যে ক্ষমতা, প্রকৃতির অন্য কোনো শ্রেণী পেশার নেই। একজন রাজনীতিবিদ, আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক, আনিসুল হক, মানে এই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো প্রথম তাদেরকে ডিম মারা হলো, ফ্লাইং কিক মারা হলো, অনেক কিছু করা হয়েছে। কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে, মানে তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য। আমি অবাক হয়ে গেলাম যে তাদের কেতাদুরস্ত পোশাক, মুখে হাসি হাসি ভাব, ভাবলেশহীন একটা অবস্থা এবং সেজে গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন। এবং বিশেষ করে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের মতো প্রাজ্ঞ নেতা, তাদের যে ব্যক্তিত্ব, মানে এমনভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বানান সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি, সেই চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে, হ্যান্ডকাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাব দেখাবে, এই সুযোগই তারা কিন্তু পেল না। দিস ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের একটা অ্যাডাপশন পাওয়ার থাকে, তারা যে কোনো পরিস্থিতিতে এক হয়ে যেতে পারে, নিজেরা নিজেরা মারামারি করে আবার 1 মিনিটের মধ্যে এক হতে পারে। 111-এর সময় দেখবেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কীভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। তো কাজেই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে শব্দ বোমা প্রয়োগ করলেন বা যে কথা তিনি বললেন, এটার প্রেক্ষিতে নিশ্চিতভাবে রাজপথ গরম হয়ে যাবে এবং এটা আপনাদেরকে 15 দিন অপেক্ষা করতে হবে না। অর্থাৎ এরপর যদি উনি বলেনও 6 মাস পরে নির্বাচন দেব বা 3 মাস পরে নির্বাচন দেব, এই বিশ্বাস আর তিনি অর্জন করতে পারবেন না। আলটিমেটলি তার যে কমিটমেন্ট, তার যে আচরণ বা তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা ছিল, এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে।
যেমন তিনি অনেকে দাওয়াত করেছেন, তো অনেকের সঙ্গে কথা বলেছেন, কিন্তু যারা গিয়েছেন তারা কেউ মুগ্ধ হয়ে আসেননি, খুশি হয়ে আসেননি। মনে হয়েছে এটা একটা ফর্মাল একটা মেশিনের সাথে কথা বলছেন, না আছে আপ্যায়ন, না আছে আন্তরিকতা, না আছে কোনো কিছু। তিনি তার কথা বলছেন, জাস্ট ওনার সঙ্গে একটা দেখা হলো, ফর্মাল মিটিং হলো। কিন্তু সত্যিকার অর্থে একটা নেগোসিয়েশন বলতে যা বোঝায়, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে, কোনো সংগঠনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি। এবং এমনকি উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, প্রথম আলোতে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসে দিয়েছেন, তারপর আল জাজিরের সাক্ষাৎকারটা তো আমি পুরো শুনলাম। সেখানে তার শব্দচয়ন, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভঙ্গি, এরপরে তার যে ডেলিভার, তারপরে কথার পিঠে কথা, এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি, এটাকে খ্যাত বলতে পারবেন না। মানে আল জাজিরের মতো একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচুরিটি দরকার, যেটি আনোয়ার ইব্রাহিমের আছে, যেটি ইমরান খানের ছিল, কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে। তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি ওনার সেই সাক্ষাৎকার, ওনার সেই যাকে বলা হয় মেকআপ, গেট আপ, এই জিনিসগুলো দেখেন, আপনার কাছে মনে হবে, আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কীভাবে চলছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক। অনেক কষ্টের পর আমরা একটা বিজয় পেয়েছি, সেই বিজয়ের সুফল আমরা ভোগ করি। আমাদের তরুণ প্রজন্মের যে সকল বন্ধু তারা রক্ত দিয়ে এই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা দেখলেন তরুণ ঘোষ সহ আরও কয়েকটি নিউজ। এই তরুণ ঘোষের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য তা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। তো বন্ধুরা, প্রতিদিন এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।